हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आज आलोचना करब नूतन सिलेबासे 12 अर्थात जरा थार्ड सेमिस्टार देवे तादेर जोन्नो बारिमंडल थेके एमसीकिউ एर आगे 10टा क्लासे बारिमंडल एमनिते तोमरा सिलेबासे देखबे 10 घंटार क्लास 10टा पार्टे भाग करे देওয়া আছে। তোমরা আমার ইউটিউবের হোম পেজে গিয়ে ওখানে প্লেলিস্টে যাবে বারিমंडल ওখানে যে চতুর্থ অধ্যায় করা আছে ওর মধ্যেই 10টা ক্লাস দেওয়া আছে। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটা কথা, আচ্ছা এখানে মহিঢাল বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, তো তোমাদের যেহেতু এমসিকিউ এর উপর আলোচনা, তো আমি আজকে শুধুমাত্র সঠিক উত্তর নির্বাচন এই নিয়ে প্রায় 200 কোশ্চেন আছে, তাই আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। একদম প্রথমে ভূপ্রাকৃতিক বিভাগগুলো থেকে, তারপরে প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি, আটলান্টিক, ভারত মহাসাগরীয়, সমুদ্রের উষ্ণতা, লবণতা, সমুদ্র থেকে প্রাপ্ত খাদ্য, খনিজ, শক্তি সম্পদ, তারপরে অবক্ষেপ। প্রত্যেকটা থেকে এমসিকিউ মানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন। তোমরা একটুখানি ওয়েট করতে পারো যে সঠিক উত্তরটা কী হবে ভেবে নিয়ে তোমরা নিজেদের, তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে। মহীসোপানের গড় গভীরতা কত? 100 মিটার, 200 মিটার, 500 মিটার না 1000 মিটার? মহীসোপানের গড় গভীরতা হচ্ছে 200 মিটার। মহীসোপানের প্রধান বৈশিষ্ট্য কোনটি? খাড়া ঢাল, অগভীর সমুদ্র, গভীর খাদ, আগ্নেয়গিরি। যেটা বলছিলাম তোমরা অপশনগুলো 4টে শুনবে, উত্তরটা প্রথমে দেখবে না। মহীসোপানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অগভীর সমুদ্র। মৎস্য শিকারের জন্য কোন ভূপ্রাকৃতিক বিভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোথা থেকে মৎস্য শিকার করা হয়? আমরা জানি, আগেও পড়ে এসেছি, মহীসোপান থেকে। মহাদেশীয় ভূখণ্ডের প্রান্ত থেকে সমুদ্রের দিকে কত দূর পর্যন্ত মহীসোপান বিস্তৃত থাকে? কয়েক কিলোমিটার, কয়েকশো মিটার, কয়েক হাজার কিলোমিটার, অসীম দূরত্ব পর্যন্ত? কয়েকশো কিলোমিটার পর্যন্ত মহীসোপান বিস্তৃত থাকে। নিম্নলিখিত কোনটি মহীসোপানের উদাহরণ? মারিয়ানা ট্রেঞ্চ না আটলান্টিক মহাসাগরের মধ্য সমুদ্র শৈলশিরা না উত্তর সাগরের অংশ না পেরু চিলি ট্রেঞ্চ? সঠিক উত্তর উত্তর সাগরের অংশ। উত্তর সাগর যেটা সুমেরু মহাসাগর, উত্তর সাগরটা ধীর ঢালে যেহেতু নেমে গেছে পুরোটাই মহীসোপানের অংশ। আচ্ছা, কোন কোশ্চেনটা? মহীসোপানের উদাহরণ উত্তর সাগরের মহিঢাল, মানে যেটা উত্তর সাগরের অংশ ওটাই ধীর ঢালেই মিশে গেছে, ওটা পুরোটাই মহীসোপান। মহিঢালের গড় গভীরতা কত? মহিঢালের গড় গভীরতা হচ্ছে 200 থেকে 2000 মিটার। যেখানে মহীসোপান 200 মিটার পর্যন্ত গভীর, সেখানে মহিঢাল 200 থেকে 2000 মিটার গভীর। মহিঢালের প্রধান বৈশিষ্ট্য কোনটি? মৃদু ঢাল, তীক্ষ্ণ ঢাল, সমতল ভূমি, অসংখ্য দ্বীপ? তীক্ষ্ণ ঢাল। মহিঢাল একদম খাড়া ঢালের নিচে গিয়ে নামে। মহিঢাল কোন দুটি ভূপ্রাকৃতিক মধ্যে সংযোগ স্থাপন করে? প্রথমে মহীসোপান আর মহিঢালের পরের অংশ গভীর সমুদ্রের সমভূমি, তাহলে মহীসোপান ও গভীর সমুদ্রের সমভূমির মধ্যে সংযোগ স্থাপন করে। মহিঢালে প্রায়শই কি দেখা যায়? প্রবাল প্রাচীর, সমুদ্র স্রোত, ক্যানিয়ন বা গিরিখাত না আগ্নেয় দ্বীপ? ক্যানিয়ন বা গিরিখাত, যেহেতু খাড়া ঢালে নামছে। মহিঢালের বিস্তার মহীসোপানের তুলনায় কেমন? মহিঢালের বিস্তার মহীসোপানের তুলনায় কিন্তু অনেক কম। মহীসোপান ধীর ঢালে যাচ্ছে আর মহিঢাল খাড়াভাবে নেমে আসছে, তো মহীসোপানের তুলনায় মহিঢালের বিস্তার কিন্তু কম। আচ্ছা, এটা গভীর সমুদ্রের সমভূমি থেকে কোশ্চেনগুলো করা আছে। এটা মহীসোপান মহিঢাল থেকে, এটা গভীর সমুদ্রের সমভূমি থেকে কোশ্চেনগুলো। গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত? 0 থেকে 200 মিটার, 200 থেকে 2000 মিটার, 2000 থেকে 6000 মিটার না 6000 মিটারের বেশি? গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা হচ্ছে 2000 থেকে 6000 মিটার। গভীর সমুদ্রের সমভূমির প্রধান বৈশিষ্ট্য কোনটি? গভীর সমুদ্রের সমভূমি সমতল আকারে, মাঝে মাঝে খাত বা শৈলশিরা দেখা যায়। তো প্রধান বৈশিষ্ট্য উঁচু পর্বত শ্রেণী না বিস্তৃত সমতল ভূমি না গভীর খাদ না আগ্নেয়গিরি? না, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিস্তৃত সমতল ভূমি। গভীর সমুদ্রের সমভূমিতে কোন ধরনের পলল জমা হয়? নুড়ি ও পাথর, বালি ও কাদা, জৈব পলল ও সূক্ষ্ম কাদা, আগ্নেয় ছাই? গভীর সমুদ্রের সমভূমিতে জমা হয় জৈব পলল ও সূক্ষ্ম কাদা। গভীর সমুদ্রের সমভূমি কোথায় অবস্থিত? মহাদেশীয় ভূখণ্ডের কাছাকাছি, সমুদ্রের মাঝখানে, উপকূলের খুব কাছে না সমুদ্র খাতের কাছে? সঠিক উত্তর সমুদ্রের মাঝখানে।
অ্যাবিসাল প্লেন কোন ভূপ্রাকৃতিক বিভাগের অংশ? মহীসোপান না মহীঢাল না গভীর সমুদ্রের সমভূমি না সমুদ্র খাত? অ্যাবিসাল প্লেন গভীর সমুদ্রের সমভূমির অংশ, গ সঠিক উত্তর। এরপরে সমুদ্র খাত থেকে প্রশ্নগুলো দেয়া আছে। সমুদ্র খাতের গড় গভীরতা কত? আমরা গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা দেখেছিলাম 2000 থেকে 6000 মিটার। ওর মধ্যে যে খাত দেখা যায় সেটা হচ্ছে সমুদ্র খাত, তার গড় গভীরতা কিন্তু 6000 মিটারের বেশি। অপশনগুলো দেখে নিই। 2000 থেকে 6000 মিটার, 6000 থেকে 11000 মিটারের বেশি, 100 থেকে 200 মিটার, 0 থেকে 100 মিটার। সঠিক উত্তর 6000 থেকে 11000 মিটারের বেশি। পরের কোশ্চেন, সমুদ্র খাতের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অগভীর জল, অত্যন্ত গভীর ও সংকীর্ণ খাত, বিস্তৃত সমতল ভূমি, অসংখ্য দ্বীপ। অত্যন্ত গভীর ও সংকীর্ণ খাত হচ্ছে সমুদ্র খাতের প্রধান বৈশিষ্ট্য। 18, সমুদ্র খাত সাধারণত কোথায় দেখা যায়? মহাদেশীয় ভূখণ্ডের মাঝখানে, দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে, গভীর সমুদ্রের অগভীর অংশে, মধ্য সমুদ্র শৈলশিরার উপরে। দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে, দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলেই এই খাতগুলো সৃষ্টি হয়। কোনটা? কোনো একটা প্লেট কোনো একটা প্লেটের তলায় ঢুকে গেছে বা দুটো প্লেট পরস্পর থেকে সরে গেছে, এই যে সংযোগস্থল প্লেটের, সেখানেই দেখা যায় সমুদ্র খাতগুলো। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সঠিক উত্তর গো, আটলান্টিক, ভারত, প্রশান্ত। উত্তর অপশন ছিল প্রশান্ত মহাসাগর। সমুদ্র খাতগুলি কিসের ফলে গঠিত হয়? সমুদ্র খাতগুলি গঠিত হয় টেকটনিক প্লেটের সংঘর্ষ ও নিমজ্জনের ফলে। সমুদ্র খাতগুলো কিসের ফলে গঠিত হয়? অপশন আছে সমুদ্র স্রোতের ক্ষয়, নদীর পলিজমা, টেকটনিক প্লেটের সংঘর্ষ ও নিমজ্জন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সঠিক উত্তর টেকটনিক প্লেটের সংঘর্ষ ও নিমজ্জন। পরস্পর যখন পরস্পর অভিমুখে যায়, একটা আরেকটার তলায় ঢুকে গেলে তখন এই খাতগুলো গঠিত হয়। এরপরে প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি থেকে 15টা এমসিকিউ। দেখো, প্রথমে 20টা করলাম, তারপরে 15টা। এখানে 20, আচ্ছা আমি এটা ফোনে করে নিই। আচ্ছা, তাহলে 35টা হলো, মানে এটা হলে হবে। প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ, পেরু চিলি ট্রেঞ্চ, জাপান ট্রেঞ্চ, অ্যাটাচামা ট্রেঞ্চ। এটা আটাকামা হতো। তো সঠিক উত্তর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। যাই হোক, আমাদের ভুল অপশনগুলো তো দেখে লাভ নেই। প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশের নাম হচ্ছে মারিয়ানা। রিং অফ ফায়ার কোন মহাসাগরের চারপাশে অবস্থিত? যেটা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। তাহলে আর বলে দেওয়ার কোনো দরকারই নেই, প্রশান্ত মহাসাগর। এখানে অপশন আছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর সাগর। প্রশান্ত মহাসাগর। মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা কী ধরনের ভূমিরূপ? আগ্নেয় পর্বতমালা, নিমজ্জিত পর্বতশ্রেণী, গভীর সমুদ্র খাত, সমভূমি। নিমজ্জিত পর্বতশ্রেণী। মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা হলো নিমজ্জিত পর্বতশ্রেণী। 4 দাগে, প্রশান্ত মহাসাগরের তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি বিদ্যমান, এদের মধ্যে কিছু সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে দ্বীপ তৈরি করেছে, এদের কি বলা হয়? মালভূমি না স্তূপ পর্বত না সমুদ্র শিখর না মহাদেশীয় ঢাল? এদের বলা হয় সমুদ্র শিখর। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ সমতল অঞ্চল যা গভীর সমুদ্র খাতের কাছাকাছি অবস্থিত তাকে কি বলে? মহীসোপান না মহীঢাল না গভীর সমুদ্রের সমভূমি না শৈলশিরা? তাকে বলে গভীর সমুদ্রের সমভূমি। হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের তলদেশে কী ধরনের কার্যকলাপের ফলস্বরূপ গঠিত হয়েছে? ভূমিকম্প না আগ্নেয়গিরি না সুনামি না ভূমিধস? আগ্নেয়গিরির ফলে সৃষ্টি হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের কোন অংশে সবচেয়ে বেশি সংখ্যক গভীর সমুদ্র খাত দেখা যায়? পূর্ব অংশে, পশ্চিম অংশে, উত্তর অংশে, দক্ষিণ অংশে? পশ্চিম প্রান্তে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত মানে এদিকে বেরিং থেকে শুরু হয়ে কামচাটকা, শাখালিন, জাপান,
এই বাঁ দিকের অংশটা, প্রশান্ত মহাসাগরের বাঁ দিকের অংশ, এখানেই সবচেয়ে বেশি সংখ্যক সমুদ্র খাত দেখা যায়। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত দীর্ঘ এবং সংকীর্ণ অবনমনগুলিকে কি বলা হয়? ক্যানিয়ন, উপত্যকা, ট্রেঞ্চ, মালভূমি? বলা হয় ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি গঠনে কোন টেকটনিক প্লেটের ভূমিকা মুখ্য? ইউরেশীয়, না আফ্রিকান, না প্যাসিফিক, না ভারতীয়? সঠিক উত্তর প্যাসিফিক প্লেট। 10-এর দাগে প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর সমুদ্রের কাদা কিসের মিশ্রণ, যেটা উজ্ব আমরা অবক্ষেপে পড়ব? নুড়িও পাথর, আগ্নেয় ছায় ও পলি, জীবাশ্মযুক্ত ক্ষুদ্র প্রাণীর খোলস ও কঙ্কাল, খনিজ পদার্থ ও লবণ? সঠিক উত্তর জীবাশ্মযুক্ত ক্ষুদ্র প্রাণীর খোলস ও কঙ্কাল। 11-এর দাগে প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি গঠিত হতে পারে? আচ্ছা, এইটা একটু আলোচনা করে নিই। এইখানে উজ হচ্ছে মানে কাদা, এতটাই সূক্ষ্ম কর্দম কণা যে ওটা কাদার আকারেই থাকে। এতে কিন্তু মানে জৈব পদার্থও যুক্ত থাকে আর অজৈব পদার্থও থাকে, যেমন চুন সমৃদ্ধ উজ বা বালুকা সমৃদ্ধ উজ। এই চুন সমৃদ্ধ আমরা জানি যে নেরিটিক অবক্ষেপ, যেটা শামুক, ঝিনুক এই সমস্ত খোলক থেকে তৈরি। আবার কিছু কিছু সামুদ্রিক জীব আছে যাদের হচ্ছে খোলকটা বেশিরভাগ অংশটাই বালুকা দ্বারা পূর্ণ, সেই উজগুলো হচ্ছে বালুকা মিশ্রিত উজ, সেটাও কিন্তু জৈব পদার্থ থেকে বালুকা আসা। তো উজটা আমরা অবক্ষেপ চ্যাপ্টারে ভালো করে পড়ব। এই উজ থেকে প্রচুর কোশ্চেন আসে, বা সামুদ্রিক অবক্ষেপ থেকে প্রচুর কোশ্চেন আসে। আবারও বলছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো একটু দেখে নেবে। প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি গঠিত হতে পারে? বদ্বীপ, নতুন দ্বীপ, খাত, পর্বতমালা? গঠিত হতে পারে নতুন দ্বীপ। প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের প্রধান কারণ কি? প্রবল স্রোত, টেকটনিক প্লেটের সংঘর্ষ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, উল্কাপাত? টেকটনিক প্লেটের সংঘর্ষ, ক্ষয়টা সঠিক উত্তর। প্রশান্ত মহাসাগরের তলদেশে কোন ধরনের ভূমিরূপ মহাদেশীয় ভূখণ্ডের সীমানা নির্দেশ করে? গভীর সমুদ্র খাত, মহীসোপান, শৈলশিরা, সমুদ্র শিখর? প্রশান্ত মহাসাগরের তলদেশে কোন ধরনের ভূমিরূপ মহাদেশীয় ভূখণ্ডের, যে কোনো মহাসাগরেরই মহাদেশীয় ভূখণ্ডের সীমানা নির্ধারণ করে মহীসোপান। মহীসোপান অংশটাই মানে মহাদেশ থেকে ধীরে ধীরে ধীর ঢালে নিচের দিকে নামে। 14-15। আচ্ছা, 13 হলো। 14, প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত পর্বতগুলির মধ্যে দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? হিমালয়, আন্দিজ, মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা, রকি পর্বতমালা? এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো স্থলভাগে অবস্থিত। মহাসাগর তলদেশের মধ্যভাগে অবস্থিত মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা সঠিক উত্তর। প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি অধ্যয়নের জন্য কোন প্রযুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ? দূর অনুধাবন, ডুবোজাহাজ, স্থলজ জরিপ, না বিমান ফটোগ্রাফি? ডুবোজাহাজ। প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি অধ্যয়নে ডুবোজাহাজ বা সাবমেরিন। আচ্ছা, সাবমার্সিবল, এটারই সাহায্য নেওয়া হয়। এরপরে আটলান্টিক মহাসাগরে কটা দিয়েছি? 10টা। তাহলে 35 + 10 = 45। এবারে আটলান্টিক মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। আটলান্টিক মহাসাগর তলদেশের প্রধান পর্বতশ্রেণী কোনটি? মধ্য আটলান্টিক শৈলশিরা। হিমালয় পর্বতশ্রেণী মধ্য আটলান্টিক শৈলশিরা, আন্দিজ, রকি। হিমালয় আমাদের ভারতের উত্তরে, আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায়, রকি পর্বতমালা উত্তর আমেরিকায়। সঠিক উত্তর মধ্য আটলান্টিক শৈলশিরা। আটলান্টিক মহাসাগরের গভীরতম বিন্দু কোনটি? আমরা যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পড়েছিলাম, সেরকম আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত হচ্ছে পুয়ের্তো রিকো খাত। তাহলে মারিয়ানা, পুয়ের্তো রিকো, জাভা, টঙ্গা, পুয়ের্তো রিকো সঠিক উত্তর। মহাদেশীয় ভূখণ্ডের প্রান্ত থেকে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত বিস্তৃত ঢালু অঞ্চলকে কি বলা হয়? বলা হয় মহাদেশীয় ঢাল। মহাদেশীয় স্তূপ, মহাদেশীয় ঢাল, মহাদেশীয় মঞ্চ, গভীর সমুদ্রের খাত, প্রত্যেকটারই ইংলিশগুলো দেওয়া আছে। কন্টিনেন্টাল রাইজ, কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল সেলফ, অ্যাবিসাল প্লেন। এখানে সঠিক উত্তর কন্টিনেন্টাল স্লোপ বা মহাদেশীয় ঢাল। আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ সমতল অঞ্চল যা গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত তাকে কি বলে? তাকে বলে অ্যাবিসাল প্লেন। সমুদ্র খাত, অ্যাবিসাল সমভূমি, শৈলশিরা, মালভূমি। অ্যাবিসাল সমভূমি। সমুদ্রের তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি যা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে না তাকে কি বলে? দ্বীপ, প্রবাল প্রাচীর, সমুদ্র মন্থন,
উপত্যকা, সঠিক উত্তর সমুদ্র মন্থন, যেটা সি মাউন্ট। আটলান্টিক মহাসাগরের তলদেশে দুটি টেকটনিক পাতের সংযোগস্থলে দীর্ঘ সংকীর্ণ এবং গভীর খাতকে কি বলা হয়? আগ্নেয়গিরি অঞ্চল, চ্যুতি অঞ্চল, মহাসাগরীয় খাত, ভূমিকম্প প্রবণ এলাকা। বলা হয় মহাসাগরীয় খাত। মধ্য আটলান্টিক শৈলশিরার কেন্দ্রে কি দেখা যায়? মধ্য আটলান্টিক শৈলশিরার কেন্দ্রে একটি ফাটল উপত্যকা বা রিফট ভ্যালি দেখা যায়। অপশনগুলো আছে একটি বিশাল আগ্নেয়গিরি, একটি গভীর গিরিখাত, একটি ফাটল উপত্যকা, একটি বিস্তৃত সমভূমি। আটলান্টিক মহাসাগরের তলদেশে উষ্ণ জল এবং খনিজ সমৃদ্ধ তরল নির্গমনকারী স্থানগুলিকে কি বলা হয়? বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট। এখানে উষ্ণ প্রস্রবণ কাকে বলে আমরা জানি, স্থলভাগে যেখানে যে প্রস্রবণ থেকে হঠাৎ করেই গরম জল বেরিয়ে আসে, শীতল প্রস্রবণ শীতল জল বেরিয়ে আসে। লবণাক্ত হ্রদ, যে সমস্ত, যেমন কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ, হ্যাঁ লবণাক্ত জলের হ্রদ, তো এগুলো কোনোটাই নয়। আটলান্টিক মহাসাগরের তলদেশে উষ্ণ জল এবং খনিজ সমৃদ্ধ তরল নির্গমনকারী স্থানগুলিকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট। আটলান্টিক মহাসাগরের তলদেশে লম্বা ও সরু ভাঙা অঞ্চলগুলিকে কি বলা হয়? আটলান্টিক মহাসাগরের তলদেশে লম্বা সরু ভাঙা অঞ্চলগুলিকে কি বলা হয়? যেগুলো ভূমিকম্পের কারণে তৈরি হয় সেগুলোকে বলা হয় ফাটল অঞ্চল, ফ্র্যাকচার জোন। পর্বতমালা, মাউন্টেন রেঞ্জ, মালভূমি, প্লেটো, ফাটল অঞ্চল, ফ্র্যাকচার জোন, আগ্নেয়গিরি শৃঙ্খল, ভলকানিক চেন। আটলান্টিক মহাসাগরের অগভীর উপকূলীয় অঞ্চলকে কি বলা হয়? অগভীর উপকূলীয় অঞ্চলকে বলা হয় গভীর সমুদ্র অঞ্চল, মহাদেশীয় ঢাল, মহাদেশীয় মঞ্চ, অবিশাল সমভূমি। বলা হয় মহাদেশীয় মঞ্চ বা কন্টিনেন্টাল সেল। এরপরে ভারত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি থেকে 10টি এমসিকিউ। আগেরটা 45 হয়েছিল। ভারত মহাসাগরের গভীরতম বিন্দু কোনটি? আমরা আটলান্টিক মহাসাগরের দেখলাম পুয়ের্তো রিকো খাত, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ভারত মহাসাগরের কোনটা? মারিয়ানা খাত, জাভা খাত, পুয়ের্তো রিকো খাত, টোঙ্গা খাত। তো এখানে মারিয়ানা পুয়ের্তো রিকো তো বাদ হয়ে গেল। জাভা আর টোঙ্গা ট্রেঞ্চের মধ্যে জাভা ট্রেঞ্চ হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম খাত। ভারত মহাসাগরের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? দেখো ভারতের নয়, কিন্তু ভারত মহাসাগরে মিড আটলান্টিক, আল্পস, মিড ইন্ডিয়ান, হিমালয়। মিড আটলান্টিক তো আটলান্টিকের মধ্যভাগে আছে, আল্পস তো ইউরোপের পর্বতশ্রেণী, হিমালয় তো এশিয়ার। তাহলে ভারত মহাসাগরের মধ্যে প্রধান পর্বতশ্রেণী হচ্ছে মিড ইন্ডিয়ান রিজ। নিম্নলিখিত কোনটি ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ মালভূমি? ডেকান মালভূমি, মাদাগাস্কার মালভূমি, তিব্বত মালভূমি, আরব মালভূমি। ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ মালভূমি মাদাগাস্কার মালভূমি, একটা দ্বীপের আকারে অবস্থান করছে। আর আমরা ডেকান তো জানি ভারতের মধ্যে, তিব্বত মালভূমি ভারতের উপরে, হিমালয় তার পরের অংশে, তার উত্তরের অংশে, আরব মালভূমি আরবের অংশে। এখানে মাদাগাস্কার ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটা দ্বীপ, যেটা একটা মালভূমি। ভারত মহাসাগরের কোন অংশে নবীন আগ্নেয় দ্বীপ দেখা যায়? পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মালদ্বীপ, সেসেলসে। নবীন আগ্নেয় দ্বীপ দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারত মহাসাগরের তলদেশে কতগুলি প্রধান সমুদ্র খাত রয়েছে? 5টির কম, 5 থেকে 10টি, 10 থেকে 15টি, 15টির বেশি। সঠিক উত্তর 15টির বেশি ভারত মহাসাগরের তলদেশে খাত রয়েছে। ভারত মহাসাগরের কোন অংশে বিস্তৃত মহীসোপান দেখা যায়? আফ্রিকার পূর্ব উপকূল, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল, ভারতের পূর্ব উপকূল, অ্যান্টার্কটিকার উত্তর উপকূল। ভারতের পূর্ব উপকূল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই যে উপকূল অংশ, এই অংশে বিস্তৃত মহীসোপান। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মানে একদম পূর্ব অংশটার কথা বলছি, বিস্তৃত মহীসোপান দেখা যায়। পরের কোশ্চেন, ভারত মহাসাগরের তলদেশে সঞ্চিত পলি প্রধানত কী ধরনের? আগ্নেয় শিলাচূর্ণ, জৈব পদার্থ মিশ্রিত কাদা, নুড়িও পাথর, শুধুমাত্র লাল কাদা, জৈব পদার্থ মিশ্রিত কাদা। ভারত মহাসাগরের কোন দ্বীপগুলি প্রবাল প্রাচীর দ্বারা গঠিত? শ্রীলঙ্কা, মরিশাস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। সঠিক উত্তর মরিশাস। মালদ্বীপ ও অন্যান্য দ্বীপও প্রবাল প্রাচীর দ্বারা গঠিত। তাহলে ভারত মহাসাগরের দ্বীপগুলি প্রবাল প্রাচীর দ্বারা গঠিত। শ্রীলঙ্কা নয়, ইন্দোনেশিয়া নয়, থাইল্যান্ড নয়, মরিশাস প্রবাল প্রাচীর। ভারত মহাসাগরের তলদেশে 90 ইস্ট রিজ, এটা কি? এটি গভীর সমুদ্র খাত, এটি আগ্নেয় পর্বতশ্রেণী। 90 ইস্ট রিজ একটি আগ্নেয় পর্বতশ্রেণী। এটি বিস্তৃত মালভূমি, একটি প্রবাল দ্বীপের সারি, এটা আগ্নেয় পর্বতশ্রেণী। ভারত মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি মূলত কিসের দ্বারা প্রভাবিত? বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, টেকটনিক প্লেটের চলন ও আগ্নেয়গিরি,
হিমবাহের ক্ষয়কার্য, নদীর বহন করা পলি, টেকটনিক প্লেটের চলন ও আগ্নেয়গিরি। সমস্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি ম্যাক্সিমাম ক্ষেত্রে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এগুলোর দ্বারা তো কোনোটাই হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকটনিক প্লেটের দ্বারা ভূপ্রকৃতি কোনো কোনো ক্ষেত্রে জৈব পদার্থ সঞ্চিত হয়ে যেগুলো প্রবাল প্রাচীর গঠন করেছে, প্রবাল দ্বীপ গঠন করেছে। না হলে কিন্তু এই যে খাদ্য আর কোনো কিছু জমা হয়ে গঠন হচ্ছে না, সেটার ক্ষেত্রেও টেকটনিক প্লেট। আবার আগ্নেয় দ্বীপ বা আগ্নেয় যে শৈলশিরাগুলো অর্থাৎ আগ্নেয় পর্বত, সমস্ত কিছুই টেকটনিক মানে পাতের সঞ্চালনের ফলে। আচ্ছা, এখানে 55টা হয়েছিল সমুদ্র জলের উষ্ণতা থেকে 15, মানে 55 প্লাস সমুদ্র জলের উষ্ণতা সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস, র্যাঙ্কিন। সমুদ্র জলের উষ্ণতা পরিমাপ করা হয় সেলসিয়াস স্কেলে। দেখো এইটা 15টা হয়ে গেলে কিন্তু আমাদের 70টা কোশ্চেন হয়ে যাবে। সমুদ্র জলের উষ্ণতা প্রধানত কিসের উপর নির্ভর করে? বায়ুচাপ, বৃষ্টিপাত, সৌরকিরণ, আর্দ্রতা। নির্ভর করে সৌরবিকিরণের উপর। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা সাধারণত কত থাকে? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের সাধারণত উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মেরু অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা সাধারণত কত থাকে? মেরু অঞ্চলে তো কম হবেই। মেরু অঞ্চলের উষ্ণতা -2 ডিগ্রি সেন্টিগ্রেড, -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটোর ক্ষেত্রেই বলা হয়েছে। পরেরটা 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 মাইনাসে মেরু অঞ্চলে। সমুদ্রের গভীরতা বৃদ্ধির সাথে উষ্ণতার কি পরিবর্তন? সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। অপশনগুলো আছে উষ্ণতা বাড়ে, উষ্ণতা কমে, উষ্ণতা অপরিবর্তিত থাকে, প্রথমে বাড়ে পরে কমে। সঠিক উত্তর উষ্ণতা কমে। কোন সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র জলের উদাহরণ? লাব্রাডর, ক্যানারি, উপসাগরীয়, পেরু স্রোত। কোন সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র জলের উদাহরণ? উপসাগরীয় স্রোত। ল্যাব্রাডর স্রোত তো মেরু অঞ্চল থেকে নামছে। ক্যানারি স্রোত উষ্ণ স্রোতের শীতল শাখা, এটা হচ্ছে মানে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। আর ল্যাব্রাডর গেল, ক্যানারীয় শীতল, পেরু স্রোত তো শীতল কুমেরু স্রোতের শাখা। তাহলে উষ্ণ স্রোত একমাত্র উপসাগরীয় স্রোত। কোন সমুদ্র স্রোত শীতল সমুদ্র জলে? দিদি একটু খাওয়া জল গরম করে দাও তো, আছে কি জল? কোন সমুদ্র স্রোত শীতল সমুদ্র জলের উদাহরণ? এখানে কুরোশীয় আছে, এটা উষ্ণ, উত্তর আটলান্টিক উষ্ণ, মোজাম্বিক উষ্ণ, হাম্বোল্ট স্রোত। হাম্বোল্ট স্রোত হচ্ছে শীতল জলের উদাহরণ। এটা পেরু বা হাম্বোল্ট শীতল কুমেরু স্রোতের শাখা। ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র জলের উষ্ণতার কি পরিবর্তন ঘটে? না, গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে, শীতকালে উষ্ণতা কমে। গ্রীষ্মকালে উষ্ণতা কমে, শীতকালে উষ্ণতা বাড়ে, গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে, শীতকালে উষ্ণতা অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে। এল নিনো ঘটনার প্রভাবে সমুদ্র জলের উষ্ণতার কি পরিবর্তন ঘটে? পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণতা কমে, পশ্চিম প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বাড়ে, পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বাড়ে। এটাই সঠিক উত্তর। পূর্ব প্রশান্ত মহাসাগর মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর। এইখানে যেখানে শীতল স্রোত থাকার কথা সেই জায়গাগুলো উষ্ণ স্রোত দখল করে নেয়। এটাই এল নিনোর প্রভাব। তাই সঠিক উত্তর হবে পূর্ব প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বাড়ে। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেলে কোনটির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে? মৎস্য উৎপাদন, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ভূমিকম্প। মৎস্য উৎপাদনে। কোরাল ব্লিচিং এর প্রধান কারণ কি? সমুদ্র জলের লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্র দূষণ, অতিরিক্ত মাছ ধরা। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। সমুদ্র জলের গড় পৃষ্ঠ তাপমাত্রা কত? প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্র জলের গড় পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। গভীর সমুদ্রের শীতল জলের স্রোতকে কি বলা হয়? থার্মোক্লাইন, হ্যালোক্লাইন, পাইনোক্লাইন, অ্যাবিসাল প্লেন। গভীর সমুদ্রের শীতল জলের স্রোতকে বলা হয় থার্মোক্লাইন। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের উষ্ণতা মাপা হয়? সমুদ্র জলের উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে সেলসিয়াস স্কেলে এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রণে কোন মহাসাগরের ভূমিকা গুরুত্বপূর্ণ? ভারত, আটলান্টিক প্রশান্ত, উত্তর মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের উষ্ণতা কিন্তু গড় উষ্ণতা তুলনামূলক বেশি। এরপরে সমুদ্র জলের লবণতা থেকে 20টি এমসিকিউ। আগে দেখো 70টা হয়েছিল,
আমি এটা আরেকবার যোগ করে নিই। 70 প্লাস 20, এই আচ্ছা এখানে হচ্ছে আমার 90টা প্রশ্ন হয়ে যাবে এই 20টা হলে। সমুদ্র জলের লবণতা বলতে কি বোঝায়? জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, জলে দ্রবীভূত খনিজ লবণের পরিমাণ, জলের তাপমাত্রা, গভীরতা। বুঝতেই পারছো, খ সঠিক উত্তর। সমুদ্র জলের লবণতা সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? পার্সেন্টেজ, ppm, ppt, পার্টস পার 1000, ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হচ্ছে ppt বা পার্ট পার 1000। বিশ্ব মহাসাগরের গড় লবণতা কত? 35 ppt। নিম্নলিখিত কোন কারণটি সমুদ্র জলের লবণতা বৃদ্ধি করে? বৃষ্টিপাত, নদীর জলে মেশা, বরফ গলন, বাষ্পীভবন। বাষ্পীভবন, বাষ্পীভবন বেশি হলে সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পাবে। এক সেকেন্ড, নিম্নলিখিত কোন কারণটি সমুদ্র জলের লবণতা হ্রাস করে? যখন নদীর জল বা বৃষ্টির জল বা বরফ গলা জল সমুদ্রে মিশবে তখন লবণতা হ্রাস পাবে। তাহলে এখানে তীব্র সূর্যালোক, অগভীর জল, নদীর জল মেশা, শক্তিশালী বায়ুপ্রবাহ, এর মধ্যে সঠিক উত্তর নদীর জল মেশা। কোন সাগরের লবণতা সবচেয়ে বেশি? লোহিত সাগর, ভূমধ্যসাগর, মৃত সাগর, বাল্টিক সাগর। সঠিক উত্তর মৃত সাগর। সমুদ্রের কোন অঞ্চলে সাধারণত লবণতা কম থাকে? মেরু অঞ্চলের কাছাকাছি, উষ্ণমণ্ডলীয়, গভীর সমুদ্র, প্রবাল প্রাচীরের কাছাকাছি। এটা বুঝতেই পারছি মেরু অঞ্চল লবণতা কম থাকে। সমুদ্র জলের লবণতা সমুদ্রের ঘনত্বের উপর কেমন প্রভাব ফেলে? লবণতা ঘনত্বের উপর কেমন প্রভাব ফেলে? না, লবণতা বাড়লে ঘনত্ব বেড়ে যায়। এখানে যে অপশনগুলো দেয়া আছে তাতে সঠিক উত্তর হবে ঘ, লবণতা বাড়লে ঘনত্ব বাড়ে। লবণতা বাড়লে ঘনত্ব কমে, লবণতা কমলে ঘনত্ব বাড়ে। কোনোটাই নয়, লবণতার সাথে ঘনত্বের সম্পর্ক নেই। এটাও নয়, লবণতা বাড়লে ঘনত্ব বাড়ে। সমুদ্র জলের লবণতা সমুদ্র জলের হিমাঙ্কের উপর কেমন প্রভাব ফেলে? লবণতা বাড়লে হিমাঙ্ক কমে। তাহলে এখানে সঠিক উত্তর ঘ। সামুদ্রিক জীবের জন্য সমুদ্র জলের লবণতা গুরুত্বপূর্ণ কেন? না, সঠিক উত্তর হচ্ছে এটি তাদের শারীরিক কার্যকলাপ এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অপশানগুলো আর বাকিগুলো আছে, এটি জলের রং নির্ধারণ করে, খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ করে, জলের স্বচ্ছতা বৃদ্ধি করে, এগুলো নয়, তাদের শারীরিক কার্যকলাপ এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরের কোশ্চেন 11, সমুদ্রের বিভিন্ন অঞ্চলে লবণতার তারতম্য হওয়ার প্রধান কারণ কি? লবণতার তারতম্য হওয়ার প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত, বাষ্পীভবন, নদীর জল মেশা এবং বরফ গলা জল মেশা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গয়েরটা। অপশনগুলো ছিল ভূমিকম্পের প্রভাব, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বৃষ্টিপাত, বাষ্পীভবন, নদীর জল মেশা এবং বরফ গলা জল মেশা। এটা হচ্ছে লবণতার তারতম্য হওয়ার প্রধান কারণ। 12 দাগে, মেরু অঞ্চলে সমুদ্র জলের লবণতা সাধারণত কেমন থাকে? মেরু অঞ্চলে বরফ গলা জল মিশতে পারবে খুব কম। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কেমন থাকে? নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, বাষ্পীভবন বেশি, ফলে সমুদ্র জলের লবণতা বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বৃষ্টিপাতও বেশি। তাই সঠিক উত্তর মাঝারি, ক্ষয়ের দাগে যেটা আছে। আবদ্ধ সমুদ্রের লবণতা উন্মুক্ত সমুদ্রের তুলনায় কেমন হতে পারে? সর্বদা কম, সর্বদা বেশি, কম বা বেশি উভয়ই হতে পারে, প্রায় একই রকম। কম বা বেশি উভয়ই হতে পারে। আবদ্ধ সমুদ্রে লবণতা যদি সেই অঞ্চলটা উষ্ণ অঞ্চলে হয়, বাষ্পীভবন বেশি হয়, তাহলে অবশ্যই সেখানে লবণতা বেশি হবে। আবার সেটা আবদ্ধ সমুদ্রটা যদি উচ্চ অক্ষাংশের দিকে হয় তখন লবণতা কম হবে। তা কম বা বেশি উভয়ই হতে পারে, সেটা অবস্থানের উপর নির্ভর করছে। সমুদ্র জলের লবণতা পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতি কোনটি? ব্যারোমিটার, থার্মোমিটার, স্যালিনোমিটার, অ্যানিমোমিটার। স্যালিনোমিটার মানে স্যালাইন, যেহেতু লবণতা মাপা বা সম লবণতাযুক্ত রেখাকে আইসোহেলাইন বলছে, এখানে হচ্ছে
স্যালিনোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটারের কাজ আমরা জানি। ঐতিহাসিকভাবে সমুদ্র জলের লবণতা কীভাবে পরিমাপ করা হতো? হাইড্রোমিটার বা রিফ্র্যাক্টোমিটার ব্যবহার করে পুরানো দিনে লবণতা পরিমাপ করা হতো। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের লবণতার উপর কেমন প্রভাব পড়তে পারে? না, লবণতার আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পেতে পারে। লবণতা যে অপরিবর্তিত থাকবে এটাও নয়, লবণতা ধীরে ধীরে হ্রাস পাবে এটাও নয়, লবণতা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়ে যাবে এটাও নয়, তবে লবণতার আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পেতে পারে। সমুদ্র স্রোতের সাথে সমুদ্র জলের লবণতার সম্পর্ক কেমন? সমুদ্র স্রোত লবণতাকে প্রভাবিত করে না। লবণতা সমুদ্র স্রোতের দিক পরিবর্তন করতে পারে। লবণতা এবং তাপমাত্রা সমুদ্র স্রোত তৈরি করতে ভূমিকা রাখে। সমুদ্র স্রোত শুধুমাত্র জলের তাপমাত্রা পরিবর্তন করে। এখানে সঠিক উত্তর গ, লবণতা এবং তাপমাত্রা সমুদ্র স্রোত তৈরি করতে ভূমিকা রাখে, যেহেতু ঘনত্ব পাল্টে যাচ্ছে। লোনা জল বা ব্র্যাকিশ ওয়াটার বলতে কী বোঝো? খুব বেশি লবণাক্ত জল, মিঠা জল, সমুদ্র এবং নদীর জলের মিশ্রণে তৈরি হওয়া জল যার লবণতা সমুদ্রের জলের চেয়ে কম, গভীর সমুদ্র জল। সঠিক উত্তর হচ্ছে সমুদ্র এবং নদীর জলের মিশ্রণে তৈরি হওয়া জল যার লবণতা সমুদ্র জলের চেয়ে কম। সমুদ্র জলের লবণতার কি কোনো অর্থনৈতিক গুরুত্ব আছে? এখানে বলার কোনো ব্যাপারই নেই। সমুদ্র জলে যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে। এটি মাছ চাষ, লবণ উৎপাদন এবং অন্যান্য শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে সমুদ্র থেকে প্রাপ্ত খাদ্য, শক্তি সম্পদ থেকে খনিজ দ্রব্য, এখানে একটা কমা হবে, এখান থেকে 20টি। তাহলে 90টা হয়েছিল। সামুদ্রিক জলে প্রধানত কোন খনিজ লবণটি পাওয়া যায়? সামুদ্রিক জলে প্রধানত পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণে কোন খনিজটি যোগ করা হয় যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার জন্য অপরিহার্য? সঠিক উত্তর এখানে লোহা, ক্যালসিয়াম, আয়োডিন, জিঙ্ক অপশন আছে। সঠিক উত্তর আয়োডিন। নিচের কোনটি সামুদ্রিক শৈবাল থেকে আহরণ করা হয় এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? বক্সাইট, হেমাটাইট, আয়োডিন, জিপসাম। সঠিক উত্তর আয়োডিন। কোন সামুদ্রিক খনিজটি হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ? এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমার বোঝানোর কিছু নেই, আমি তাই তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। সঠিক উত্তর ক্যালসিয়াম। সামুদ্রিক মাছ এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা কোন গুরুত্বপূর্ণ খনিজটি গ্রহণ করি? আমরা তামা, সেলেনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সেলেনিয়াম। পরের প্রশ্ন, নিচের কোন খনিজটি স্নায়ু এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পাওয়া যায়? লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন। সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। সামুদ্রিক খাদ্য যেমন ঝিনুক, শামুক কোন খনিজের ভালো উৎস? পটাশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম। সঠিক উত্তর জিঙ্ক। সামুদ্রিক আগার তৈরিতে কোন খনিজটি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যালগিনেট, পটাশিয়াম ক্লোরাইড। কোনোটি নয়, সোডিয়াম অ্যালগিনেট। এটি খনিজ না হলেও সামুদ্রিক সম্পদ থেকে আহরিত হয়। সামুদ্রিক লবণ অপরিশোধিত অবস্থায় সামান্য পরিমাণে কোন খনিজ ধারণ করে যা স্বাস্থ্যের জন্য উপকারী? সীসা, পারদ, ট্রেস মিনারেলস। প্রথমেরটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর ঘয়ের দাগের অপশন হচ্ছে আর্সেনিক। সঠিক উত্তরটা হচ্ছে ট্রেস মিনারেলস। সামুদ্রিক খাদ্য থেকে প্রাপ্ত কোন খনিজটি রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে? ক্যালসিয়াম, লোহা, আয়োডিন, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর লোহা। এরপরে শক্তি সম্পদ থেকে কিছু কোশ্চেন দেখে নেব। সমুদ্রের তলদেশে মিথেন হাইড্রেট কী হিসাবে কাজ করে? খাদ্য উৎস, খনিজ আকরিক, সম্ভাব্য শক্তি উৎস, মূল্যবান রত্ন। সঠিক উত্তর সম্ভাব্য শক্তি উৎস। মিথেন হাইড্রেট মূলত কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত? মিথেন অক্সিজেন, মিথেন ও জল। কার্বন ডাইঅক্সাইড ও জল, হাইড্রোজেন ও অক্সিজেন, মিথেন ও জল। সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোন তেজস্ক্রিয় খনিজটি সামান্য পরিমাণে পাওয়া যায় যা ভবিষ্যতে শক্তি উৎপাদনে ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর হচ্ছে ইউরেনিয়াম। থোরিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম। সঠিক উত্তর ইউরেনিয়াম। সমুদ্রের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কোন প্রকার শক্তি উৎপাদন করা সম্ভব? সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা শক্তি। সঠিক উত্তর জোয়ার ভাটা শক্তি। সমুদ্রের ঢেউ ব্যবহার করে কোন প্রকার শক্তি উৎপাদন করা যায়? ঢেউ ব্যবহার করে তরঙ্গ শক্তি উৎপাদন করা যায়। সমুদ্রের লবণাক্ত জল ব্যবহার করে কোন মূল্যবান ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় যা হালকা এবং শক্তিশালী হয় বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। সমুদ্রের তলদেশে সঞ্চিত সালফাইড আকরিক থেকে কোন মূল্যবান ধাতুগুলি আহরণ করা যেতে পারে? সোনা, রূপা, তামা, দস্তা, সীসা, নিকেল। এখানে বলে রাখি, সমুদ্রে যে ফেরোম্যাঙ্গানিজ নুডল বা ম্যাঙ্গানিজ নুডল পাওয়া যায় সেখান থেকে সোনা, রূপ, তামা, দস্তা, সীসা, নিকেল শুধু নয়, এত লোহা পাওয়া যাবে যে আগামী
প্রায় 1000 বছর বর্তমান যে হারে পৃথিবীতে লোহা ব্যবহার হচ্ছে, এই হারে লোহা ব্যবহৃত হতে থাকলেও আগামী 2000 বছর নিশ্চিন্ত চলে যাবে। তাহলে বুঝতেই পারছো কেন সমুদ্রকে রত্নাকর বলা হয়। তাই সঠিক উত্তরটাও বুঝতে পেরেছো উপরের সবগুলি। সমুদ্রের উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে কোন শক্তি ব্যবহার করা হয়? সমুদ্র তাপশক্তি রূপান্তর বা ওটেক, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কোন প্রকার শক্তি উৎপাদন করা হয়? বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বায়ু শক্তি। নিচের কোনটি সমুদ্র থেকে প্রাপ্ত সরাসরি খাদ্য বা শক্তি উৎস হিসেবে বিবেচিত হয় না, তবে সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য? লবণ, মিথেন হাইড্রেট, অক্সিজেন, ইউরেনিয়াম। সঠিক উত্তর অক্সিজেন। আচ্ছা, আগে 110টা কোশ্চেন হয়েছিল, আবার সামুদ্রিক অবক্ষেপ থেকে 20টা। $110 + 20, তাহলে 130টা। সামুদ্রিক অবক্ষেপ প্রধানত কোথায় জমা হয়? দেখো এখনও শূন্যস্থান পূরণ বাকি বা অ্যাসারশন রিসনিং টাইপ, ডান দিক বাম দিক মেলানো, বিবৃতি, ব্যাখ্যা, তারপরে ডায়াগ্রাম, মানে প্রচুর কোশ্চেন বাকি। এটা শুধু সঠিক উত্তর নির্বাচন। একের দাগের প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপ প্রধানত কোথায় জমা হয়? পাহাড়ের উপরে, নদীর তীরে, সমুদ্রের তলদেশে, মরুভূমিতে। সমুদ্রের তলদেশে। নিম্নলিখিত কোনটি সামুদ্রিক অবক্ষেপের প্রধান উৎস? স্থলতক, ক্ষয়জাত পদার্থ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মহাজাগতিক ধূলিকণা, মিষ্টি জলের প্রবাহ। সঠিক উত্তর মিষ্টি জলের প্রবাহ। গভীর সমুদ্রের লাল পলি কোন ধরনের অবক্ষেপের উদাহরণ? গভীর সমুদ্রের লাল পলি পেলাজিক, যাতে লোহার পরিমাণ বেশি। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ সামুদ্রিক অবক্ষেপ কোনটি? গ্লোবিজারেনা পলি, এতে ক্যালসিয়াম কার্বনেট বা চুন থাকে। এখানে বানানটা গয়ালয়ে ওকার দিলেও পারো। সমুদ্র উপকূলের বালির স্তূপ কিসের উদাহরণ? উপকূলীয় অবক্ষেপের। উপকূলে বালির স্তূপ, আমি একটু আগেই বলছিলাম, এখানে সামুদ্রিক জীব থেকেও কিন্তু সিলিকা সমৃদ্ধ, মানে সামুদ্রিক জীবের খোলক থেকেও কিন্তু সিলিকা পাওয়া যায়। এখানে উপকূল মেনশন করে দিয়েছে। সমুদ্র উপকূলের বালিস্তূপ উপকূলীয় অবক্ষেপের উদাহরণ। নিম্নলিখিত কোনটি জৈব সামুদ্রিক অবক্ষেপের উদাহরণ? প্রবাল প্রাচীর। প্রবাল সঞ্চিত হয়ে হয়ে গঠিত হয়। সামুদ্রিক অবক্ষেপের স্তরগুলি পাঠ করে বিজ্ঞানীরা কি জানতে পারেন? প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা, পৃথিবীর অভ্যন্তরের গঠন, অতীতের জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, মহাকাশের রহস্য। অতীতের জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। টেরিজিনাস সামুদ্রিক অবক্ষেপ বলতে কি বোঝো? টেরিজিনাস সামুদ্রিক অবক্ষেপ হচ্ছে স্থলভাগ থেকে আসা অবক্ষেপ। ডায়াটম নামক ক্ষুদ্রজীবের দেহাবশেষ থেকে গঠিত সামুদ্রিক অবক্ষেপ কোনটি? সেটা হচ্ছে ডায়াটাম পলি, অর্থাৎ সঠিক উত্তর গ। তোমরা অপশনগুলো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। অগভীর সমুদ্রের মহাদেশীয় শেল্পে কোন ধরনের অবক্ষেপ বেশি দেখা যায়? পেলাজিক, হেমিপেলাজিক, লিথোজেনিক, বায়োজেনিক। সঠিক উত্তর লিথোজেনিক। সামুদ্রিক অবক্ষেপের কোনটি জীবাশ্ম সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সামুদ্রিক অবক্ষেপের কোনটি জীবাশ্ম সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমরা দেখেই বুঝতে পারছ, কাদা ও পলি। কাদা ও পলির মধ্যে জীবাশ্ম সংরক্ষিত হয়ে থাকে। রাসায়নিক প্রক্রিয়ায় সমুদ্র জলে দ্রবীভূত পদার্থ থেকে গঠিত অবক্ষেপ কোনটি? জৈব, অজৈব, রাসায়নিক, আগ্নেয় অবক্ষেপ। সঠিক উত্তর রাসায়নিক অবক্ষেপ। নিম্নলিখিত কোনটি সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত নয়? টেরিজিনাস, টেরিজিনাসটা তো অবশ্যই। বায়োজেনিক, এটাও। কসমোজেনিক, এটাও। বায়োলুমিনেসেন্ট, এটা সামুদ্রিক অবক্ষেপের অন্তর্ভুক্ত নয়। হিমবাহবাহিত নুড়ি ও কাঁকড় সমুদ্রের তলদেশে জমা হলে তাকে কি বলে? তাকে বলে টিলাইট। সমুদ্রের তলদেশে ম্যাঙ্গানিজ নুডলস, এটার কথাই বলছিলাম। কোন ধরনের অবক্ষেপের উদাহরণ? এটা রাসায়নিক অবক্ষেপের উদাহরণ। 16, সামুদ্রিক অবক্ষেপের কোনটি খনিজ সম্পদের ভাণ্ডার হতে পারে? ম্যাঙ্গানিজ নুডলস, ওটা দিয়েই পৃথিবীতে সমস্ত খনিজ সম্পদের কাজ চলে যাবে। সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলীয় শিলা ভেঙে গিয়ে যে অবক্ষেপ তৈরি হয় তাকে কি বলে? উপকূলীয় শিলা ভেঙে অবক্ষেপ তৈরি হচ্ছে, তাকে বলে সৈকত বালি। অগভীর উষ্ণ জলে গঠিত প্রবাল প্রাচীর কোন প্রকার অবক্ষেপের উদাহরণ? টেরিজিনাস, বায়োজেনিক, রাসায়নিক, কসমোজেনিক, বায়োজেনিক। তাহলে অগভীর উষ্ণ জলে গঠিত প্রবাল প্রাচীর, এটা হচ্ছে বায়োজেনিক। সামুদ্রিক অবক্ষেপের স্তরবিন্যাস কি নির্দেশ করে?
সমুদ্রের গভীরতা, অবক্ষেপণের সময়কাল ও পরিবেশের পরিবর্তন, সমুদ্র স্রোতের গতি, জোয়ার ভাটার প্রভাব। অবক্ষেপণের সময়কাল ও পরিবেশের পরিবর্তন। নিম্নলিখিত কোনটি সামুদ্রিক অবক্ষেপ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি? ভূকম্পন পর্যবেক্ষণ, সমুদ্রের জলের রাসায়নিক বিশ্লেষণ, কোর স্যাম্পলিং, আবহাওয়ার পূর্বাভাস। কোর স্যাম্পলিং এটা সামুদ্রিক অবক্ষেপ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাহলে এখানে আমার মোট কোশ্চেন হলো 130টা, শুধুমাত্র সঠিক উত্তর নির্বাচন। বুঝতেই পারছ তোমাদেরকে এমসিকিউ কী হারে প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। অবশ্যই বলবো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবে। যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে। একটা লাইক পেলে আমার আরও বেশি বেশি করে ভিডিও বানাতে নিজে অনুপ্রাণিত হই। টাটা, ভালো থেকো সবাই।